ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমরা শেখ হাসিনাকে চাই, আমরা শেখ হাসিনাকে বাংলার মাটিতে চাই। 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোতে আজকের এই দিনে রাজধানীর শাহবাগে কারফিউ ভেঙে প্রবেশ করেছিলেন যুবদলের নেতাকর্মীরা। তার মধ্যে অন্যতম ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। আমরা রয়েছি তার সঙ্গে, শুনবো সেদিনের সেই ঘটনা। জনাব রবিউল ইসলাম নয়ন, আপনি তো 24-এর গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে এই আজকের এই দিনে শাহবাগে লাঠি মিছিল করেছিলেন এবং কারফিউ ভেঙে প্রবেশ করেছিলেন। তো সেদিনের দিনটা আসলে কেমন ছিল, কিভাবে আসলে এত সাহস সঞ্চার হলো, যদি আপনার কাছে জানতে চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যখন মাকে মানুষ হত্যা করার ষড়যন্ত্র করে, তখন সন্তান জীবন প্রাণ দিয়ে লড়ে যায় এবং মাকে বাঁচানোর চেষ্টা করে। বাংলাদেশটা হচ্ছে আমার মা। এই দেশের প্রতি আমার অগাধ প্রেম রয়েছে। আমার শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। আমি এটা ভাবতেই আমার শরীরের প্রত্যেকটা রক্ত শিরা উপশিরা কেঁপে ওঠে। যখন এই দেশকে নিয়ে ষড়যন্ত্র হয়, তখনই রবিউল ইসলাম নয়নের মতো হাজার হাজার সন্তানেরা রাজপথে ঝাঁপিয়ে পড়ে। স্বৈরাচার হাসিনা সরকার, আমরা ৭৫ দেখি নাই, আমরা ৯০ দেখি নাই, কিন্তু আমরা ২০০৮ সাল থেকে ২৪ সাল পর্যন্ত দেখেছি যে হাসিনার তাণ্ডব। হাসিনা কিভাবে এই দেশটাকে গ্রাস করতে চেয়েছে, হাসিনা কিভাবে সে সহ তার পেটোয়া বাহিনী এবং তার নেতাকর্মীরা কিভাবে দেশটাকে লুটেপুটে খেয়েছে। সেটার ধারাবাহিকতায় আমাদের সহযোদ্ধা ভাইদের রক্তমাখা লাশ, নিজের শরীরের রক্তমাখা শরীর, গুলিবিদ্ধ দেহ, রিমান্ডে অমানবিক নির্যাতন, জেলের অন্ধকার কারাগার, এইসব মিলাই না কোনো সাহস আর ভয় শরীরে আর কোনো অবশিষ্ট ছিল না। পুরো শরীরটাই হয়ে গিয়েছিল সাহস। সেখানে পেয়েছি দেশনায়ক তারেক রহমানের মতো একজন নেতা, যে সবসময় নেতাকর্মীদেরকে আশা জুগিয়েছে, সাহস জুগিয়েছে এবং সত্যর পথে লড়াই করার জন্য শিক্ষা দিয়েছেন। সব মিলেই না গুলিবিদ্ধ থাকা অবস্থায়ও ৪ তারিখে শাহবাগ মোড় নিয়ন্ত্রণে নিয়েছিলাম। সেদিন মনে হয়েছিল যে হয়তোবা গুলিতে গুলিতে বুক আবার ঝাঁঝরা হয়ে যাবে, যেহেতু এই ১৭ বছরের আন্দোলনে আমার পাশে থেকে আসলে অনেক ছেলে মারা গিয়েছে, একদম সাথে থেকে অনেক ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যক্রমে আমাকে বাঁচিয়ে রেখেছে। তো সব মিলে আমার কাছে মনে হয়েছিল যে আজকে ৪ তারিখ, এই ৪ তারিখে আন্দোলনটা তারা যেহেতু কোনো কর্মসূচি দেয় নাই, আন্দোলনটাকে মনে হয় ব্যাকফুটে নিয়ে যাচ্ছে। এর আগেও মনে করেন আমরা কোটা বিরোধী আন্দোলন করেছি, আমরা নিরাপদ সড়ক বিরোধী আন্দোলন করেছি। সব মিলাই ছিলেন না, হাসিনার কাছে সবসময় এরা একটা গ্রুপ বিক্রি হয়ে যেত, বিক্রি হয়ে আন্দোলনটাকে তারা ডাইভার্ট করে দিত অন্যদিকে। তো এইবার আমি পার্সোনালি এটা মনে করেছিলাম যে এইবারও হয়তো বা আন্দোলনটাকে ঠিক একইভাবে বিক্রির দিকে হয়তো চলে গিয়েছে। এনসিপির এখন যারা নেতা, তারা তো মেজরিটি তাদেরকে ডিবি অফিসে হেফাজতে রেখেছিল এবং আরামায়েশে রেখেছিল। তারা তো ব্রিফিং করে দিয়েছিল যে না, আমরা আন্দোলন থেকে সরে আসছি। তো আর যারা ছিল তাদেরকে দিয়ে আমরা কাজ চালিয়ে নিয়েছি। তারাও যখন কোনো কর্মসূচি দেয় নাই, তখন আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলন যদি থেমে যায় তাহলে আন্দোলনটা ব্যাকে চলে যেতে হতে পারে। আমরা হয়তো আবার ১৭ বছর যাবৎ অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হতে পারি। তো এটা আর ব্যাকে যাইতে দেওয়া যাবে না। তখন আমার রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের হাজার হাজার সৈন্যবাহিনী। এরা মনে করেন গুলির সামনে বুক পেতে দেয়, মাথা পেতে দেয়, তবু পিছু পা হয় না। তাদের সাথে যখন আমি কথা বলেছি যে আমি এরকম কর্মসূচি পালন করতে চাই, আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে কথা বলেছি, তারা তো রাজি, এক বাক্যে রাজি, বলছে ভাই জীবন দিয়ে দেবো, কোনো সমস্যা নাই।
তো তখনই এই একটা মিছিলের নেতৃত্ব দেওয়া এটা একটা গর্বের ব্যাপার। আমি মনে করেন আপনারা দেখেছেন যে আজকে ভিডিওটা ভাইরাল হয়েছে, হাজার হাজার লোক বাঁশের লাঠি নিয়ে মনে করেন এই কারফিউর ভিতরে চলে এসেছে এবং শাহবাগ মোড় দিয়ে আমরা নিয়ন্ত্রণে নিলাম। জনাব তারেক রহমান সাহেব অবশ্যই তখন খুশি হয়েছেন। একইভাবে শাহবাগ মোড় সারা দিন দখলে রেখে রাত 9টা-10টা মানে আমরা রাত 9টা-10টা বাজে চলে গিয়েছি। 5 তারিখে ভোর 5টার থেকে মনে করেন আমরা আবার শুরু করছি লাগাতার। এভাবে করে এই আন্দোলনটা চালিয়ে গিয়েছি, সুফল এসেছে। আমার কাছে জুলাই আগস্ট আন্দোলনটা ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা দীর্ঘ 17 বছর যাবৎ একই ক্যাটাগরিতে আন্দোলনটা করেছি। 17 বছরের আন্দোলনের ফসল হচ্ছে 5ই আগস্ট। তো আমি এরকম মিছিল, এই যে লাঠিসোঁটা নিয়ে 4 আগস্ট যে মিছিল, এরকম মিছিল জীবনে শত শতবার করছি। আপনারা আমার হিস্টোরিতে যে দেখলে, ফেসবুকের হিস্টোরিতে যে দেখলে দেখবেন যে আমি মানে জীবনের ম্যাক্সিমাম সময়গুলোতে এই বাঁশের লাঠি, স্টাম্প, ব্যাট, হাড়ি পাতিল, ঝাড়ু এইগুলা নিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গিয়েছি। তো আমার শুধু কষ্ট লাগে এইখানেই যে যারা জুলাই বিক্রি করে চলে, এখনো কিছু ছেলে কিন্তু জুলাই বিক্রি করে চলে। আমাদের দলের ভিতরেও কিছু ছেলে আছে যারা জুলাই বিক্রি করে বিভিন্ন জায়গায় চলাফেরা করে। ওই যে জুলাই নামে একটা কমিটিও করছে সারা বাংলাদেশে, এই অফিসে যাচ্ছে, সেই অফিসে যাচ্ছে, এই করতেছে, সেই করতেছে। এটা খুবই বিরক্তিকর আমার কাছে, মানে প্রচন্ড পরিমাণে বিরক্তিকর। আমি এদেরকে মনে প্রাণে ঘৃণা করি। যেমন মনে করেন আমার ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আমি একটা ছেলের মেম্বার বানাইছি, নাম ইমন, জুলাই যোদ্ধাদের সভাপতি হয়েছে। এই কমিটি কে করলো আমি নিজেই জানি না। ওর আন্দোলনটা ছিল হচ্ছে টোটাল আন্দোলনেই আমার সাথে 2 দিন হুন্ডা চালাইছে। একদিন হুন্ডা চালাইছে আমাদের দিনে কোন জায়গায় নিয়ে গেছিল, আর একদিন হুন্ডা চালায় এইখানে গেছিল সন্ধ্যার পরে। তো আমি যখন গুলিবিদ্ধ হয়েছি সেও তখন গুলিবিদ্ধ হয়েছে। এটা হলো তার মানে অ্যাচিভমেন্ট। এখন সে সব জায়গায় যায় বলে যে আমি জুলাই যোদ্ধা, আমি জুলাই যোদ্ধা, আমি জুলাই যোদ্ধা, এক্সাইজেড, এই সেই। তাইলে এনসিপির যারা জুলাই যোদ্ধার নাম ধরে এই 2 বছর লুটপাট করছে, আবার আমাদের দলেরও এই 2-4 জন মুসলিমে এইসব যদি করে বেড়ায়, তাহলে ওদের সাথে আর আমাদের সাথে কোনো পার্থক্য থাকলো না। আমি ইমন রে সহ অন্যদেরকে ছোট করতেছি না, বাট এই জুলাই চেতনা বিক্রি, এটা আই হেট, একদম হেট করি। আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা 17 বছর যাবৎ যে আন্দোলনটা করেছি, এই আপনাদের 2-4 জনের এইসবের কর্মকাণ্ডের কারণে যাতে আমাদের 17 বছরের আন্দোলনের ফসলটা নষ্ট না হয়ে যায়। জুলাই যুদ্ধ কি? তাহলে 17 বছর যারা আন্দোলন করছে তারা কি? আপনি আজকে 2 দিন 1 দিন মিছিল মিটিং করেই মনে করেন জুলাই যোদ্ধা হয়ে গেলেন। তাহলে 17 বছর যারা এই যে আন্দোলন করছে, জেল খাটছে, রিমান্ড খাটছে, গুলি খাইছে, মামলা খাইছে, হামলা খাইছে, মারা গেছে, তাহলে তারা কি? আমি জুলাই যোদ্ধাদেরকে সম্মান করি, জুলাই যোদ্ধা চেতনা বিক্রিকারীদেরকে ঘৃণা করি। আচ্ছা, আপনি তো যখন 4 আগস্ট আপনারা যখন শাহবাগে অবস্থান নিয়েছিলেন, আমরা অপরন্ত দেখেছি যে কারওয়ান বাজার থেকে, অর্থাৎ বাংলা মোটর থেকে, ওই দিক থেকে আবার ছাত্রলীগ, যুবলীগ, তারা আবার এক ধরনের শিক্ষার্থীদের উপরে হামলা চালায়। সেই সময়টাতে আসলে আপনারা কিভাবে প্রতিহত করেছিলেন? 4 আগস্ট? হ্যাঁ, 4 আগস্ট। দেখেন, 4 আগস্ট শাহবাগ মোড়ে তারা কিছু ছাত্রলীগ যুবলীগ ছিল। তো যখন মৎস্য ভবন মোড় থেকে হাজার হাজার লোক নিয়ে বাঁশের লাঠি নিয়ে মিছিল বের করেছি, তখন পুলিশও একটা পর্যায়ে মনে করেন ভূত দেখার মতো দৌড় মারছে, পিছু পাইছে। এরপরে হলো ছাত্রলীগ যুবলীগ শাহবাগ মোড়ে যাওয়ার সাথে সাথে যখনই দেখছে যে রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে একটা বড় মিছিল, ওরা মনে করেন কিভাবে যে পলালো আমি নিজেও জানি না। তো সেটার ধারাবাহিকতায় যায় ওরা মৎস্য ভবন, বাংলা মোটরে অল্প কিছু লোকজন জড়ো হওয়ার চেষ্টা করেছিল। তখনই আমাদের ওইখানে আবার এই ধানমন্ডি কলাবাগানের টিম ছিল যুব দলের, ওদেরকে বলার সাথে সাথে ওইখান থেকে ওরা মনে করেন মানে বিদম কেলানি চেনেন, বিদম কেলানি দিয়ে মনে করেন প্রতিহত করে উঠাই দিছিল। তো এরপরে যায় ওরা কারণ বাজারের যে এই পাশের যে মোড়টা, ওই যে সুন্দরবন হোটেল, ওই জায়গাটাতে জড়ো হওয়ার চেষ্টা করছিল। তখন আমরা আমাদের এই যে কলাবাগান থানা যুব দলটা যখন বলি, তখন ওরা ওইখানে যে মনে করেন শুরু করে। তো ওই দিন ওরা আর দাঁড়াইতে পারে নাই। 4 তারিখ ওরা দাঁড়াইতে পারে নাই, 5 তারিখ সকালবেলা থেকে তো ওদের কোনো অস্তিত্বই পাওয়া যায় নাই। আমরা 3 তারিখে এইভাবে মাঠে ছিলাম, 2 তারিখে এইভাবে মাঠে ছিলাম, যদিও আমি ওই সময় গুলিবিদ্ধ ছিলাম।
আমি ফোনে ফোনে সবাইকে অর্গানাইজ করেছি। এইখানে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার ভূমিকা অনেক বেশি প্রশংসনীয়, সাধারণ সম্পাদকের ভূমিকাও প্রশংসনীয়, কিন্তু আব্দুল মোনায়েম মুন্না ভাই সবসময় আমাকে নিয়ে মাঠে মুভমেন্ট করেছে। যেমন এই শান্তিনগর, কাকরাইল, আপনার মৎস্য ভবন এলাকা, মানে আমরা মনে হয় যে বোল্ডেজার হয়ে গেছিলাম, রোবট হয়ে গেছিলাম, যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু করতে হবে, কোনো সমস্যা নাই, এরকম একটা পরিবেশ নিয়েই আন্দোলনটা হয়েছে। তবে আমার 4 তারিখে কি আপনি কখনো মানে চিন্তা করতে পেরেছিলেন কিনা যে আগামীকালকে অর্থাৎ 5 তারিখে শেখ হাসিনা ভারত চলে যাবে বা পালিয়ে যাবে? না, আমরা তো আসলে 4 তারিখ, 5 তারিখ, 3 তারিখ, 2 তারিখ এরকম করে দেখি নাই। তারিখ দিয়ে কখনো আন্দোলন হয় না। আমরা ফেসবুকে অনেকবার দেখেছি যে অনেকজন লিখেছে অমুক মাসের অমুক তারিখে সরকার পড়ে যাবে। আসলে আন্দোলন কোনো তারিখ, মাস, দিনক্ষণ দিয়ে হয় না। আন্দোলন চলমান প্রক্রিয়া, যখন এটা শেষ হবে তখন স্টপ হয়ে যাবে। তো আমাদের কাছে মনে হয়েছে যে যতদিন আছে ততদিন এভাবে চলবে, যতগুলি আছে সবগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের স্কিম আর শেষ হবে না, আমাদের মাইন্ড সেট আপ শেষ হবে না। আমরা লড়ে যাব, শেষ দিন পর্যন্ত লড়ে যাব। আমরা সেই লড়ার থেকেই ইনশাল্লাহ সফল হয়েছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে পতিত শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন যে ফেসবুকে আসবেন, লাইভে আসবেন। আসলে আমি উনি মিডিয়ার সামনে থাকতে পছন্দ করে। শেখ হাসিনাকে আপনারা দেখছেন যে বিগত সময়ে উনি সকালবেলাটা শুরু করতো মিডিয়ার সামনে দিয়ে, রাত্রে শেষ করতো মিডিয়ার সামনে দিয়ে, এবং সারা ঢাকার সহ সারা বাংলাদেশ পোস্টার ফেস্টেনে ভরে রাখতো। তো উনি তো আসলে এইগুলো এখন পাচ্ছে না, কিছু কিছু বলে বলে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা করতেছে। এটা ছাড়া আমার কাছে অন্য কিছু মনে হয় না। আর যদি ফিরে আসে সেক্ষেত্রে আপনারা? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমরা শেখ হাসিনাকে চাই, আমরা শেখ হাসিনাকে বাংলার মাটিতে চাই। সে যদি নিরপরাধ হয় তাহলে তো আইনের গতিতে চলবে, নিরপরাধ হলে তাকে আইন খালাস দেবে। যদি দোষী হয় তাহলে হয়তোবা অন্ধকার কারাগারে ফাঁসির দড়িতে ঝুলবে। আমরা শেখ হাসিনা তো বাংলাদেশের নাগরিক, আমরা চাই যে সে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসুক, এবং ইন্ডিয়া তাকে সে আসবে কি, আমরাই তো তাকে চাচ্ছি। গভর্নমেন্ট তো চিঠি দিয়েছে যে শেখ হাসিনাকে নিয়ে আসার জন্য, তার তো মানে আসবে বলে ঘোষণা দেওয়া লাগতেছে না। বাংলাদেশ গভর্নমেন্ট তাকে চিঠি দিয়েছে, ইন্ডিয়া তাকে দিয়ে দিলেই হচ্ছে, কোনো সমস্যা নাই। আমরাই সসম্মানে নিয়ে আসবো।